বেশ, তো দেখো আমাদের আজকের আলোচনা হবে মাইগ্রেশন বা পরিযান। ওকে, আগের বছরই লেটেস্ট ইনক্লুড হয়েছে এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টার থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রশ্ন আসেনি। ওকে, এখনো পর্যন্ত কোনো টেট পরীক্ষাতে 22-এ এবং 23-এ, 22 সালে এটা, সরি 23-এ, হ্যাঁ 23-এ কোনো রকম পরীক্ষা আসেনি প্রশ্ন, 22 সালে এটা ছিল না এই চ্যাপ্টারটা পরিযানটা। ওকে, তো আমরা একটু জাস্ট দেখবো, এটা কোনো রকম বইয়ে নেই কো। হ্যাঁ, তো অনার্সের বিভিন্ন বই থেকে এবং ইন্টারনেটের বিভিন্ন উইকিপিডিয়া থেকে তোমাদের নোটসটা বানানো হয়েছিল, তো সেটা দেখে যাবে একটু। এর বাইরে আশা করি আর কিছু আসবে না, এবং পর্ষদের বইয়েও ক্লাস 8-এর বইয়ে এবং ক্লাস 5-এর বইয়ে যেটুকু আছে সেইটুকুকেও ইনক্লুড করে দেওয়া হয়েছে এখানে। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখো যে এই যে মাইগ্রেশন চ্যাপ্টারটা রয়েছে, যেটাকে আমরা আমরা বাংলাতে কি বলছি, পরিযান বলছি। পরিযান অ্যাকচুয়ালি কি? তো অ্যাকচুয়ালি এটা বেশিরভাগ লক্ষ্য করা যায় পাখিদের মধ্যে। ওকে, এটা পাখিদের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তার সাথে সাথে মনে রাখবে প্রাণীদের মধ্যেও থাকে, অ্যানিমালসদের মধ্যে, এবং মানুষের মধ্যেও, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ মানুষের মধ্যেও কিন্তু এটা থাকে, যেটা আমরা লকডাউনের সময় কিন্তু একটা ব্যাপকভাবে এটাকে আমরা লক্ষ্য করেছিলাম, তাই তো? এই যে মাইগ্রেশন, সেটাকে আমরা ব্যাপকভাবে মানুষের মধ্যেও লক্ষ্য করেছিলাম লকডাউনের সময়, যে টাইমে মানুষরা বিভিন্ন জায়গা থেকে, কাজের জায়গা থেকে বাড়ি চলে আসছিল বা বাড়ি থেকে কোথাও চলে যাচ্ছিল, তো সেই সব জায়গায় তো মানুষের ক্ষেত্রে সেটাকে আমরা মাইগ্রেশন বলি না, এটা দুই প্রকারের হয়। একটা হচ্ছে এমিগ্রেশন, একটা হচ্ছে ইমিগ্রেশন। ওকে, একটা হচ্ছে প্রবাস আর একটা হচ্ছে অভিবাসন, এমিগ্রেশন আর ইমিগ্রেশন। ঠিক আছে, তো মানুষেরটাও পড়বো আমরা। তো আপাতত মনে রাখো পরিযান কাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে সব থেকে বেশি পরিযায়ী হচ্ছে পাখিরা, তারপরে হচ্ছে বিভিন্ন প্রাণীরা, অ্যানিমেলস এবং বার্ডস, এদের মধ্যে এই যে মাইগ্রেশন এটা সব থেকে বেশি দেখা যায়। দেখো, তো এই যে দেখতে পাচ্ছ অ্যানিমেল মাইগ্রেশন, তো এই অ্যানিমেল মাইগ্রেশন তথা হিউম্যান মাইগ্রেশন উভয়ই বিভিন্ন প্রকারে হতে পারে। যেমন ধরো এই যে মহিষের দলটাকে তুমি দেখতে পাচ্ছ, তারা কি একটা জায়গায় থাকতো, সেই জায়গাতে থাকার সময় কি হচ্ছে যে আমাদের জলের বড্ড অভাব ছিল, তো জলের সেই অভাবের জন্য তারা কি করলো, যে এক জায়গায় জল পেয়েছে সেই জায়গাতে দেখো সবাই চলে এসছে, এই যে জেব্রাগুলো বা এই যে মহিষগুলো তারা সবাই কিন্তু চলে এসছে এখানে। বোঝা গেল? তো এই জিনিসটাকে কিন্তু আমরা অ্যানিম্যাল মাইগ্রেশন বলছি, অর্থাৎ নির্দিষ্ট একটা কোনো কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় পার্মানেন্ট শিফট হয়ে যাওয়া। সেটা পার্মানেন্ট হতে পারে বা টেম্পোরারি হতে পারে। বিশেষ করে আমরা যে বার্ডসের মধ্যে, অ্যানিমেলসদের মধ্যে যে মাইগ্রেশন দেখি সেগুলো সব টেম্পোরারি হয়, মানুষের ক্ষেত্রেও তাই। পরিযান অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা টেম্পোরারি হয়ে থাকে। ওকে, একইভাবে তোমরা দেখবে এই যে বালি হাঁস, এই বালি হাঁসকে দেখেছো? গ্রামের দিকে যারা থাকো শীতকালে দেখবে পুকুরের মধ্যে আসে বালি হাঁস, দেখেছো? কালো রঙের হয় দেখবে, পানকৌড়ির মতো অনেকটা দেখতে হয়, দেখে থাকবে হয়তো অনেকে, বালি হাঁস বলা হয়। হ্যাঁ, তো তাদের মধ্যেও এই যে মাইগ্রেশন এটা কিন্তু দেখা যায় বালি হাঁসদের মধ্যে। ওকে, হ্যাঁ, তারা কি হয় যে দেখবে শীতকালে বিকেলবেলাতে দেখবে তাদেরকে দেখতে পাবে পুকুরের মধ্যে চড়ছে, মাছ খাচ্ছে, এইসব কিছু করছে। হুম, তো সম্ভব হলে এই বছর শীতকালে যখন আসবে আমি ভিডিও করে তোমাদের দেখাবো। ওকে, তো তাদের কি হচ্ছে, তাদেরকে কিন্তু আর ওই পুকুরে বা ওই জায়গায় বছরের অন্য কোনো সময় দেখা যায় না। ঠিক যেই সময় শীতটা পড়বে দুর্গাপূজার পর থেকে আস্তে আস্তে তাদের আগমন শুরু হবে, অর্থাৎ তারা যে জায়গায় থাকে সেই জায়গাতে সেই টাইমে প্রচণ্ড শীত পড়ে যায়। ওকে, প্রচণ্ড শীত পড়ে যায় বা তাদের যে থাকার যে আবহাওয়া সেটা অনুকূল হয় না, এবং সেই কারণে কি হচ্ছে, তারা একটা অনুকূল আবহাওয়ার জন্য উড়ে এই দিকে চলে আসে। ওকে, আমাদের দেশে প্রচুর পরিমাণে প্রাণী কিন্তু মাইগ্রেট করে আমাদের ভারতবর্ষে, যেহেতু এখানে শীতকালের যে শীত সেটা খুব বেশি তীক্ষ্ণ হয় না রাশিয়া বা সাইবেরিয়ার মতো। ওকে, সেই সাইবেরিয়া থেকে মূলত বেশিরভাগ পরিযায়ী পাখিরা আসে, কারণ সাইবেরিয়ার যে একটা বিস্তীর্ণ অঞ্চল সেটা শীতকালে প্রচণ্ড তাপমাত্রা কমে যাওয়ার কারণে একদম বরফে ঢেকে যায়, এমনকি বড় বড় গাছ, সেই গাছগুলোও ঢেকে যায়। তার ফলে এক বিন্দু খাবার থাকে না, শুধু চারিদিকে বরফ থাকে, সাদা বরফ। সেই কারণে সেখানকার পাখিরা কিন্তু 3,000 মাইল 4,000 মাইল উড়ে কিন্তু ভারতবর্ষে চলে আসে। আর ভারতবর্ষে যে বালি হাঁস বললাম, এরাও কি করবে, এসে এখানে ডিম পাড়ে, ভারতবর্ষে এসে ডিম পাড়ে,
সেই ডিম ফুটে তাদের বাচ্চা হয়, সেই বাচ্চা আস্তে আস্তে বড় হয় এবং উড়তে শেখে, ততদিন পর্যন্ত তারা ভারতে থাকে। এবং ভারতবর্ষে যেই এবার ধরো মার্চ এপ্রিল থেকে যেই গরম পড়তে শুরু করছে, মার্চ মাসেরও আগে ফেব্রুয়ারি থেকেই তারা চলে যেতে শুরু করে, যেই গরম পড়তে শুরু করে শীতকাল যাওয়ার সাথে সাথে, ততদিন পর্যন্ত এই 3 মাসে 3-4 মাসে তাদের বাচ্চাগুলো উঠতে শিখে যায় এবং সেই বাচ্চাগুলোকে নিয়ে তারা উড়ে কিন্তু চলে যায়, ওকে, নিজেদের আবার সেই দেশে। তো এই জিনিসটাকে আমরা পরিযান বা মাইগ্রেশন বলছি। আর যারা এটা ঘটাচ্ছে তাদেরকে বলছি কি পরিযায়ী। তো পরিযায়ী পাখি আমরা সেইগুলোকে বলছি। এবার এখানে আমাদের পর্ষদের যে বই, সেখানে বিশেষ কয়েকটা পরিযায়ী পাখির কিন্তু নাম দেওয়া আছে, তো সেইগুলোকে তোমাদের মনে রাখতে হবে, কারণ একটা প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি পরিযায়ী পাখি। হ্যাঁ, তো এরকমভাবে তোমাদের নাম জিজ্ঞেস করতে পারে, সেগুলো সব পিডিএফ এর মধ্যে ইনক্লুড করা আছে। মাইগ্রেশন নিয়ে সমস্ত কিছু পর্ষদের বই যতটা আছে, উইকিপিডিয়া যতটা আছে, ইংরেজি বই তথা গ্র্যাজুয়েশনের বই সমস্তটা এখানে দেওয়া রয়েছে, ভালো করে পিডিএফটা পড়বে। দেখো, তো মাইগ্রেশন বা পরিযান, তো মাইগ্রেশন শব্দটি অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে? ল্যাটিন শব্দ থেকে এসছে, মনে রাখবে, ল্যাটিন শব্দ মাইগ্রা থেকে এসেছে। হ্যাঁ, এখানে সেই মাইগ্রেশন বলতে ওই যে মাথায় যন্ত্রণা, সেটা আবার কেউ ভুলিয়ে ফেলো না। তো মাইগ্রা থেকে এসেছে মাইগ্রেশন শব্দটি, যার অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এবার কি বললাম, এই যে যাওয়া সেটা কি হবে? সেটা অবশ্যই হবে ক্ষণস্থায়ী, অর্থাৎ পার্মানেন্ট কোনো পশু বা পাখি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটাকে আমরা মাইগ্রেশন বলবো না। তুমিও পার্মানেন্ট, তুমি ধরো আজকে 25 বছর বয়সে বা 23 বছর বয়সে তুমি এক জায়গা থেকে দিল্লি চলে গেলে এবং সেখানেই মৃত্যুর আগের দিন পর্যন্ত থেকে গেলে, সেটা মাইগ্রেশন হয় না। সেটা হচ্ছে কি, যে তুমি ধরো ঘুরতে গেলে কয়েকদিন, হ্যাঁ, সেখানে 2-3 মাস থাকলে তারপর আবার নিজ জায়গায় ফিরে এলে, সেটাকে মাইগ্রেশন বলা যায়। ওকে, তো এই জিনিসটা মনে রাখবে, পরিযান সবসময় কিন্তু ক্ষণস্থায়ী হয়ে থাকে। বাস্তু সংস্থান এর পরিভাষায় পরিযান শব্দটি দ্বারা একটি নির্দিষ্ট প্রজাতির সদস্যদের এক পরিবেশ থেকে অন্য পরিবেশে বৃহৎ পরিসরে স্থানান্তর, এই লাইনটা মনে রাখবে, বৃহৎ পরিসরে স্থানান্তর। একটা পাখি বা দুটো পাখি বা দুটো একটা মোষ গরু, এরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এলো, এটাকে আমরা মাইগ্রেশন বলি না। মাইগ্রেশন আমরা সেটাকেই বলবো যখন একটা নির্দিষ্ট প্রজাতির সদস্য, ধরো মহিষ, এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ মহিষ বা জেব্রা, তো জেব্রা প্রজাতির সদস্যরা বা মহিষ প্রজাতির অন্যান্য কোনো সংখ্যক মহিষ, তারা কি করছে, একটা ব্যাপক সংখ্যাতে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে আসছে জলের জন্য। ঠিক আছে, তো সেই জিনিসটাকে আমরা তখন মাইগ্রেশন বলবো, অর্থাৎ মাইগ্রেশন হয় কিন্তু একটা বড় সংখ্যাতে। ঠিক আছে, এটা মনে রাখবে, মাইগ্রেশন হয় একটা বড় সংখ্যাতে। দেখো, পরিযান একটি প্রাকৃতিক আচরণ এবং সকল জীবকুলের অন্য প্রজাতির জীবনচক্রের অন্যতম উপাদান। এটি শুধু প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ নয়, যদিও প্রাণী পরিযান মূলত সর্বাধিক। এখানে প্রচুর রকমের পরিযান হয়ে থাকে। ঠিক আছে, শুধু যে প্রাণীর মধ্যে এটা সীমাবদ্ধ তা কিন্তু নয়, আমরা পড়বো এগুলো আস্তে আস্তে। দেখো, এক কথায় বলা যায় যে বসবাস, জীবিকা, খাদ্য সংগ্রহ, এইসবের জন্য বিভিন্ন কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ এবং তোমার সামাজিক কারণও থাকতে পারে। ধরো তুমি এখানে যেখানে রয়েছো বর্তমানে, সেখানে বসবাস ঠিকঠাক হচ্ছে, যেমন বাংলাদেশের বর্তমান অবস্থা, তো সেখানে দেখেছো নিশ্চয়ই যে একটা ব্যাপার ঘটে গেছে। তো যাই হোক, শেখ হাসিনা এখন পদত্যাগ করেছেন। তো এবার ওখানে কি হচ্ছে যে যদিও বেশিরভাগ জায়গায় ঠিকঠাক শান্ত থাকলেও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে পাকিস্তানি পুনরচনাতে সংখ্যালঘু ওখানে যারা, অর্থাৎ হিন্দু সম্প্রদায়, তাদের উপরে অনেক মুসলমান ভাই বোন তারা অত্যাচার করেছে, এরকমও দৃশ্য পেয়েছো। আবার কি দেখা যাচ্ছে, তাদেরকেই মুসলমান ভাই বোনেরা বাঁচিয়েওছে, সেরকম দৃশ্যও পেয়েছো। তো এই যে জিনিসটা, অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশ কিছু হিন্দু তারা কি করছে, সেই জায়গা থেকে দেশ ছেড়ে পালিয়ে আসছে ভারতবর্ষ তথা অন্য কোনো জায়গায়। ওকে, তো এটাও হচ্ছে এক প্রকারের তোমার বলতে পারো সামাজিক কারণের মধ্যেও ফেলতে পারো এটাকে, রাজনৈতিক কারণেও ফেলতে পারো। অর্থাৎ তুমি বর্তমানে যেখানে আছো সেখানে বসবাস করা কোনো একটা কারণে যদি তোমার পক্ষে অসহনীয় হয়ে পড়ে, তাহলে তোমাকে সেই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে, সেই কারণেও তোমার পরিযান, যেমনটা পাখিদের ক্ষেত্রে হয়, যখন সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, সেখানে বসবাস করা তাদের পক্ষে অসহনীয় হয়ে পড়ে, তারা ভারতে চলে আসে। জীবিকার জন্য হতে পারে খাদ্যের অভাব, এই যে জেব্রাগুলো যে বনের মধ্যে থাকতো, সেখানে হয়তো ঘাস পাতা ফুরিয়ে গেছে, যে কারণে অন্য জায়গায় চলে গেছে তারা, যেটা যাযাবর সম্প্রদায়ের মানুষজনরা করতো। হ্যাঁ, তো সেখানে এরপরে কি হচ্ছে যে খাদ্য সংগ্রহ, অন্যান্য বা অন্য কোনো বাধ্যতামূলক কারণে যদি কোনো প্রাণী বা মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয় বা বিচরণ করে, সেই সমস্ত কারণে খাবার সংগ্রহের জন্য ইত্যাদিতে, তো সেখানেও মাইগ্রেশন রয়েছে। চারিদিকে এই মাইগ্রেশনের কারণ প্রচুর ছড়িয়ে রয়েছে। সামাজিক কারণ কেমন? বৈবাহিক কারণ হতে পারে, ঠিক আছে, বিবাহজনিত কারণ থেকে অন্য একটা বাসস্থান হয়ে যায়, ঠিক আছে, রাজনৈতিক কারণেও হতে পারে, এই সমস্ত প্রচুর কারণ রয়েছে। দেখো, এই পরিযান কখনো একমুখী হয় না, এই যেটা বললাম, এই পরিযান সবসময় এই পরিযান সর্বদা হয়,
বাড়ি মামার বাড়িতেই পার্মানেন্ট থেকে যাবে এমন নয়, ফিরে আসবে মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে ফিরে আসবে আবার যাবে। হ্যাঁ, যেমন দেখো যে পাখি হয় যে সাইবেরিয়া থেকে উড়ে চলে এলো, তো বা খঞ্জনা পাখি তারা উড়ে এলো এবং উড়ে এসে কিছুদিন ভারতে থাকলো, ভারত থেকে তারা আবার ফিরে সাইবেরিয়াতে যাবে। তো এখানে দ্বিমুখী হচ্ছে না, দেখো একটা জায়গা থেকে সাইবেরিয়া থেকে ইন্ডিয়াতে এলো, এটা একমুখী, আবার ইন্ডিয়া থেকে সাইবেরিয়াতে চলে গেল, এটা একমুখী। তো দুটো দুটো মুখ দেখা যাচ্ছে এখানে, দ্বিমুখী এটা একটা ব্যাপার কিন্তু ঘটছে। দেখো তখনই এই ঘটনাকে আমরা পরিযান বা মাইগ্রেশন বলবো। দেখো বেশিরভাগ প্রাণী মূলত ঋতু পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পরিযান ঘটায়। বোঝা গেল, বেশিরভাগ প্রাণী ঋতু পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পরিযান ঘটায়। ওকে, বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন কারণে মাইগ্রেশন বা পরিযান করে। ঋতু পরিবর্তন কি, এই যে যেটা বললাম যে তারা শীতকালে আসে, আবার যেই গরম শুরু হয় আর তারা চলে যায়। তো এই জিনিসটাও কিন্তু একটা ঋতুর কারণে, ঋতুর উপরে নির্ভর করেই ঘটছে। দেখো বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন কারণে মাইগ্রেশন বা পরিযান করে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে উড়ে তারা অন্য কোনো দেশ দেশান্তরে চলে যায়, মূলত খাদ্যের সহজলভ্যতা বা শিকারি থেকে বাঁচার জন্য বা সঙ্গম অর্থাৎ বংশবিস্তার এর জন্য, তারা কিন্তু নিজের বংশকে টিকিয়ে রাখার জন্য ইত্যাদি কারণে প্রাণীরা এই পরিযান কার্য করে থাকে। তো এইগুলো আমরা পেলাম কারণ। তোমাকে একটা প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি প্রাণীদের পরিযানের কারণের মধ্যে পড়ে? তো মনে রাখবে এই সমস্ত কিছু কারণে কিন্তু প্রাণীরা মাইগ্রেশন বা পরিযান ঘটাতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে পারে। আবহাওয়া জনিত কারণ, খাদ্যের অভাব, বা তোমার বংশ বিস্তার, এই সমস্ত কারণে কিন্তু ঋতু পরিবর্তন, এই সমস্ত কারণে প্রাণীরা মাইগ্রেশন ঘটায়। আচ্ছা, এবার দেখো মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো জিনিস আমরা এখানে দেখবো, একটা হচ্ছে এমিগ্রেশন, একটা হচ্ছে ইমিগ্রেশন। এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে, কারণ এটা প্রচন্ড কনফিউজিং। ওকে, একটু ঠান্ডা মাথায় সবাই এদিকে মনটা দাও। তো এমিগ্রেশন আর ইমিগ্রেশন কি? এটাকে বলা হয় প্রবাস বাংলাতে, এটাকে বলা হয় প্রবাস, আর এটাকে বলা হয় অভিবাস। আমরা বাংলার দিকে যাব না এখানে। প্রথমে একটার আই আছে, প্রথমে একটার ই আছে, তো এইটাই এইটুকু পার্থক্য, এইটুকুই তোমাকে পরীক্ষার হলেও কিন্তু নজর রাখতে হবে। আর প্রশ্ন এখান থেকেও আসার সম্ভাবনা, কারণ এত কনফিউজিং এই জিনিসটা, কোনটা ইমিগ্রেশন কোনটা ইমিগ্রেশন, এ সাংঘাতিক রকম ভুল হয়। দেখো, তো সাইবেরিয়া অঞ্চলে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন সেই অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির হাঁস কয়েক হাজার বা কয়েক লক্ষ কিলোমিটার রাস্তা উড়ে ভারতবর্ষে আসে। ওকে, এবং নির্দিষ্ট সময় পর যখন আবার সাইবেরিয়াতে উষ্ণতা দেখা যায়, অর্থাৎ গরম দেখা যাচ্ছে, তখন আবার ভারত থেকে তারা সাইবেরিয়াতে ফিরে চলে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্রেশন আর ইমিগ্রেশন এই দুটো একটু বুঝি। তো ইমিগ্রেশন কি, ভালো করে বোঝো, মনটা একটু এদিকে দাও। দেখো সাইবেরিয়াতে কি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল, ঠিক আছে, এখানে কি হচ্ছে, তখন সাইবেরিয়ার এই যে হাঁসগুলো রয়েছে, তারা সাইবেরিয়া থেকে ছেড়ে বেরিয়ে চলে এলো ভারতের উদ্দেশ্যে। সাইবেরিয়া ছেড়ে নতুন উষ্ণ জায়গায় উদ্দেশ্যে এই যে তারা বেরিয়ে এলো, এটাকে এমিগ্রেশন বলা হচ্ছে, পুরনো স্থান ত্যাগ করাকে এমিগ্রেশন বলা হচ্ছে। এবার তুমি ভারতের ক্ষেত্রে কি হচ্ছে, ভারতের ক্ষেত্রে হচ্ছে ইমিগ্রেশন। সেই পড়েছিলে মনে পড়ছে, ব্রেন ড্রেন আর ব্রেন গেন, সেটা সেই রকম অনেকটা ধারণা ভূগোলে পড়ে থাকবে ছোটবেলায়। দেখো ইমিগ্রেশন কি, তো এমিগ্রেশনের মাধ্যমে সাইবেরিয়ার ওই প্রজাতির হাঁস সাইবেরিয়ার জলাভূমি ত্যাগ করে যখন ভারতের মাটিতে এলো, তো পুরনো স্থান ত্যাগ করে নতুন কোনো অঞ্চলে প্রবেশ করার এই ঘটনাকে বলা হয় অভিবাসন বা ইমিগ্রেশন। বেশ, এবার দেখো আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই। আমি ধরো তোমরা প্রত্যেকে ভাবো যে আমি কয়েকটা দিনের জন্য তোমাদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছি বেড়াতে। ওকে, বাড়িতে যাচ্ছি বেড়াতে, তাহলে আমি যে পার্সন, আমি একজন ব্যক্তি, আমি আমার বাড়ি থেকে বেরিয়ে তোমার বাড়ি গেলাম। এই ক্ষেত্রে আমার বাড়ির লোকের কাছ থেকে কি আমি দূরে চলে গেলাম? তো দূরে চলে গেলাম, তাহলে আমার বাড়ির লোকের চোখ থেকে দেখলে, দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার এটা ঘটলো এমিগ্রেশন, প্রথমটা ইএমআই। বোঝা গেল? আচ্ছা, তোমার ক্ষেত্রে কি হলো, নতুন একজন তোমার বাড়িতে এলো, তাই তো, ছিল না সে আগে, আমি গেলাম, তো তোমার ক্ষেত্রে কি হলো, একজন মেম্বার এলো কোনো একটা জায়গা থেকে, তোমার ক্ষেত্রে হচ্ছে ইমিগ্রেশন, IMMI। বোঝা গেল? সেই একই জিনিস পাখিদের ক্ষেত্রে হচ্ছে, সাইবেরিয়া থেকে যখন কোনো হাঁস উড়ে ভারতে আসছে, সাইবেরিয়া থেকে একদল হাঁস বেরিয়ে চলে যাচ্ছে, তবে সেটা সাইবেরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে এমিগ্রেশন ইএমআই। আর এই যে ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে, ভারতের মধ্যে ওই হাঁস ছিল না, এখন আসছে, বর্তমানে নতুন একজন এসে ভারতের মধ্যে বসবাস করছে, এটাকে বলা হচ্ছে IMMI, ইমিগ্রেশন। এইটুকু বোঝা গেল কিনা বলো? কনফিউশন থাকলে বলো, এমিগ্রেশন আর ইমিগ্রেশনের ব্যাপারটাই। পুরনো স্থান ত্যাগ করা আর নতুন স্থানে আসা। রাজনৈতিক কারণ কেমন? এরকমই।
যে ধরো তুমি তৃণমূল পার্টি করো, হঠাৎ করে তৃণমূল হেরে গেল, এবার তোমার অপোজিশন তোমার বাড়িঘর জ্বালিয়ে দিল, তোমাকে মারধর করছে, তো এগুলো রাজনৈতিক কারণ, যেগুলো হয় দাঙ্গা হাঙ্গামা, এগুলোই। আচ্ছা, বোঝা গেল এমিগ্রেশন আর ইমিগ্রেশন নিয়ে কারো সমস্যা নেই আশা করি, বোঝা গেছে। ভেরি গুড, বেশ, চলো এরপরে যাই। আজকে অনেকটা রাত হয়ে গেল। দেখো তো পাখিদের পরিযান, দেখো তো পাখিদের পরিযান বলতে কি হচ্ছে, যে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখি রয়েছে, তারা প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে দুটি অঞ্চলের মধ্যে আসা যাওয়া করে। এই যে সাইবেরিয়া থেকে ইন্ডিয়াতে আসছে, আবার ইন্ডিয়া থেকে সাইবেরিয়া চলে যাচ্ছে, এই যে যাওয়া আসা করছে। হ্যাঁ, তো এই এই যেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয় তাদেরকে পরিযায়ী পাখি বলা হয়, মনে রাখবে, পরিযায়ী পাখি বলা হয় তাদের। এই পাখিরা প্রায় প্রতি বছর পৃথিবীর কোনো এক বা একাধিক দেশ অঞ্চল থেকে বিশ্বের কোনো অঞ্চলে চলে যায়, বিশ্বের কোনো অঞ্চলে চলে যায় কোনো একটি বিশেষ ঋতুতে। হ্যাঁ, হতে পারে শীত বা হতে পারে গ্রীষ্ম, যে কোনো একটা নির্দিষ্ট ঋতুতে। তবে যে পাখি যে ঋতুতে আসে, সেই পাখি প্রত্যেক বছর সেই ঋতুতেই আসবে। ওকে, দেখো সেই ঋতু শেষ হলে সেগুলো আবার কিন্তু ফিরে চলে যায়, যেখান থেকে তারা এসেছিল সেখানে আবার ফিরে চলে যায়। এমন আসা যাওয়া কখনো এক বছরে সীমিত থাকে না, এই ঘটনা প্রতি বছরই ঘটতে থাকে, অর্থাৎ 2022-এও আসবে, 23-এও আসবে, 24-এও আসবে, 25-এও আসবে। ওকে, প্রতি বছর সেই নির্দিষ্ট ঋতুতে আসে এবং একটা নির্দিষ্ট ঋতু শেষ হলে তারা আবার ফিরে চলে যায়। ওকে, দেখো পরিযান দুই প্রকারের হয়ে থাকে, ভালো করে বোঝা এটা একটু। পরিযান দুই রকমের হয়, একটা হচ্ছে অব্লিগেট মাইগ্রেশন বা বাধ্যতামূলক পরিযান, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ মাইগ্রেশন বা ইচ্ছা সাপেক্ষ পরিযান। কেমন কি, এটা নাম শুনিয়ে আমরা বুঝতে পারছি, যখন কোনো একটা প্রাণী, ধরো কি হয়েছে, যে তুমি একটা ঠেলাতে পড়েছো, ঠেলায় পড়ে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে হচ্ছে। ধরো তোমার কি হয়েছে, যে শরীরটা একটু খারাপ করেছে, ঈশ্বর না করুক, এবং সেই কারণে তোমাকে ডাক্তারখানা যেতে হচ্ছে। হ্যাঁ, তো তুমি কি ইচ্ছা করে যাচ্ছ না, তুমি বাধ্য হয়েই অ্যাকচুয়ালি যাচ্ছ। হ্যাঁ, শরীর খারাপ না হলে কিন্তু আমরা কেউ ডাক্তারখানা যাই না, তো এটা বাধ্যতামূলক এক প্রকারের গমন। ঠিক একই জিনিস পাখিদের ক্ষেত্রে হচ্ছে। সাইবেরিয়া থেকে কেন তারা এত কষ্ট করে উড়ে ভারতে এসছে, বেড়াতে এসছে কি না, সেটা তাদের বাধ্যতামূলক পরিযানই এক প্রকার, কারণ সাইবেরিয়াতে আর খাবার নেই, সব কিছু বরফে ঢাকা পড়ে গেছে, সেই জন্য এত কষ্ট করে 3000 মাইল 4000 মাইল উড়ে তারা কিন্তু ভারতবর্ষে এসেছে। ওকে, এই ধরনের পরিযানগুলো অব্লিগেট মাইগ্রেশন বা বাধ্যতামূলক, যেটা প্রাণীরা বাধ্য হয়ে করে, না করলে তারা মরে যাবে সেই কারণে করে। আচ্ছা, দ্বিতীয়ত কি, ফ্যাকাল্টেটিভ পরিযান, এটা হচ্ছে ইচ্ছা সাপেক্ষ। তোমার ইচ্ছা হলো তুমি যে দুবাই ঘুরতে যাবে, তুমি 2 মাস গিয়ে দুবাই থাকলে আবার বাড়ি চলে এলে। তোমার ইচ্ছা হলো তুমি শিকাগো শহরটা দেখবে, শিকাগো গেলে সেখানে কয়েকদিন থাকলে চলে এলে। এগুলো তুমি ইচ্ছা সাপেক্ষে করছো পরিযানটা, মূলত এটা মানুষদের মধ্যেই বেশি দেখা যায়। তো এই ধরনের পরিযানকে আমরা ফ্যাকাল্টেটিভ মাইগ্রেশন বলে থাকি। দেখো, এবার দেখো আসি কিছু পরিযায়ী প্রাণীর নামের মধ্যে। তো এই পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্টগুলোর মধ্যে একটা, মনে রাখবে। দেখো, সাইবেরিয়ান ক্রেন, ক্রেন অর্থাৎ এক পাখি, এক প্রকারের তারা, এবং পূর্ব পশ্চিম এশিয়ার আর্কটিক তুন্দ্রায় বসবাসকারী একটি বিপন্ন পরিচয়প্রাপ্ত প্রজাতি। এরা শীতের সময় চীন, ইরান এবং ভারতে চলে আসে, অর্থাৎ এই দিকে আমাদের দেখো চীন, ইরান, ভারতবর্ষ, এই এই পোর্শনের দেশগুলোতে, দক্ষিণ এশিয়াতে তারা উড়ে চলে আসছে। তার কারণ হচ্ছে সাইবেরিয়াতে জানো প্রচণ্ড ঠান্ডায় সব কিছু বরফে ঢেকে যায়, সেই কারণে। ওকে, তারপরে কি আসছে, রুবি থ্রোটেড হামিংবার্ড। হামিংবার্ড আমরা জানি বিশ্বের মধ্যে সবথেকে ছোট পাখি, তাই তো। এটা তার একটা প্রজাতি রুবি থ্রোটেড, অর্থাৎ এই পাখিটার গলার কাছে একটা মণির মতো ডিজাইন থাকে পালকের। ওকে, সেই কারণে বলা হয় রুবি থ্রোটেড হামিংবার্ড। তো এই প্রজাতির যে হামিংবার্ড, তারাও কি করছে, দেখো এটা প্রজননের জন্য মধ্য আমেরিকা থেকে মেক্সিকো উপসাগরের উপর দিয়ে উত্তরে চলে আসে, কারণ ওই জায়গাতে মধ্য আমেরিকার আবহাওয়াটা, অ্যাটমসফিয়ারটা এমন যে তাদের বাচ্চা সেখানে বাঁচবে না, সাংঘাতিক শীত পড়ে, যে কারণে তারা মেক্সিকো উপসাগর দিয়ে উত্তরে যখন চলে আসে, সেখানে যে আবহাওয়াটা গরম হয়ে থাকে, সেই কারণে এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে অপেক্ষাকৃত একটু গরম হওয়ার জন্য এটা, এই যে তাদের বাচ্চা উৎপাদনের জন্য এবং বাচ্চা ডিম ফুটে বের হয়ে বড় হওয়ার জন্য এটা একটা আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে। তো এরকম বিভিন্ন কারণে এই পাখিগুলো আসে। তো পাখিগুলোর নামটা একটু মনে রাখবে, আর কোথা থেকে কোথায় আসে সেটাকেও একটু মনে রাখবে। দেখো, বার টেলড গোডউইট, এটাও একটা পাখি। দেখো, এটি সবথেকে কমন পরিযায়ী পাখির নাম,
এটি সাধারণত আলাস্কা অঞ্চলের পাখি। এরা দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে স্থানান্তরিত হয়, দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড। তো কোন পাখি কোথা থেকে কোথায় আসে সেটা মনে রাখতে হবে কিন্তু। তারপর দেখো আর্কটিক টান, এইগুলো দেখো এগুলো হচ্ছে পর্ষদের বই আছে, আর্কটিক টান, হামব্যাক হুইল, এগুলো। আর এইগুলোকে দেখার দরকার নেই এত, হ্যাঁ এত মুখস্থ রাখা সম্ভব নয়, শুধু এই যে বোল্ড করে রয়েছে স্যামন ফিশ বা স্যামন মাছ, এই জিনিসটাকে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। ওকে, এখানে মাছের ইয়েটা বলে দিই, 23 সালে যেটা এসেছিল দেখো। তো আর্কটিক টান এই পাখিটা ব্যতিক্রমী, কারণ এই আর্কটিক টান পাখি এটা সমস্ত পরিযায়ী পাখিদের মধ্যে সব থেকে দীর্ঘ সময় পর্যন্ত পাড়ি দেয়। মানে বোঝা গেল যে সব থেকে দূর থেকে এটা আসে, এই পাখিটা আর্কটিক টান নামক পাখি সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে বেশিক্ষণ পর্যন্ত উড়ে সব থেকে দূর থেকে আর্কটিক টান পাখি ভারতে আসে। হামব্যাক হুয়েল, এছাড়া দেখো ক্যারিবো, এই ধরনের পাখিগুলো আসে। তাছাড়া আচ্ছা একটা পর্ষদ দিচ্ছে, মানে নিচের এগুলো এগুলো পর্ষদের বই আছে দেখো। খঞ্জনা পাখি, আর্কটিক টান, চাতক, দেওহাঁস, বক, বালিহাঁস, এই যে বালিহাঁস যেটার কথা বলছিলাম, নানা প্রজাতির চড়ুই, এছাড়া স্টারলিং, কাজল পাখি, এবং সব থেকে ইম্পর্টেন্ট এটা মনে রাখবে হুইসলিং টিল। তো এই একটাকেও যেন ভুলে না যাও, মনে রাখবে পরিযায়ী পাখির নাম যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যেন এই প্রত্যেকটা পাখির নাম মনে রাখবে, একটাও বাদ দেবে না। কারণ এইগুলো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বইয়ের মধ্যে দিয়েছে ক্লাস 4 কিংবা 5-এ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে যদি তুমি এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একটা ব্যাপক হারে রয়েছে। ওকে, তো এই জিনিসটাকে মনে রাখবে। এবার মাছ সম্পর্কে একটু বলে দিই, যে মনে রাখবে যে আমরা মাছের প্রজাতিকে মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, 23 সালে একটা প্রশ্ন এসেছিল এখান থেকে, তোমাদের প্রাণী অ্যানিমালস করিয়েছি আমি, হয়তো এটা বলিনি তখন বা হয়তো বলেছিলাম মনে নেই, যাই হোক। তো মনে রাখবে ফিশ, এই ফিশদের আমরা 3 প্রকার ভাগে ভাগ করতে পারি। কি কি মনে আছে কারো? একটাকে বলা হয় অ্যানাড্রোমাস মৎস্য, অ্যানাড্রোমাস। ওকে, একটাকে বলা হয় অ্যাম্ফিড্রোমাস, একটাকে বলা হয় ক্যাটাড্রোমাস। এটাকে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, দেখো অ্যানাড্রোমাস মাছ কি। অ্যানাড্রোমাস ভালো করে লক্ষ্য করো, আমি একটা ট্রিক বলে দিই, এর মধ্যে অ্যানা রয়েছে তাই তো, অ্যানা। এই অ্যানা কথাটা আমি যদি তোমার কানের কাছে বারবার বলি, তাহলে একটা কথার সাথে মিল পাচ্ছ কি, যে সেয়ানা, তাই তো। সেয়ানা আমরা কাদের বলি? যারা খুব চালাক হয়, ঠিক আছে, সেয়ানা। তো এই যে অ্যানাড্রোমাস মাছ যারা, তারা খুব সেয়ানা হয়। ঠিক আছে, সেয়ানা অর্থাৎ কি, তারা সারাটা জীবন থাকছে কোথায়? সমুদ্রের জলে, সমুদ্রের জলে। এবার জানি আমরা সমুদ্র বিশাল বড়, নোনা জল, প্লাস অনেক অন্যান্য প্রাণী আছে যারা তাদের ডিম খেয়ে নিতে পারে। তো তারা খুব সেয়ানা হওয়ার জন্য অ্যানাড্রোমাস মাছ কী করছে, সমুদ্র থেকে ডিম পাড়ার সময় অর্থাৎ বর্ষাকালে নদীতে চলে আসছে, এবং নদীতে এসে ডিম পেড়ে দিচ্ছে, বাচ্চা ঘুরছে, তারা আবার দিয়ে সমুদ্রে চলে যাচ্ছে। বোঝা গেল? এই জন্য আমি বলছি এরা কি সেয়ানা, অর্থাৎ সমুদ্রে থাকলে তাদের বাচ্চাগুলোকে অন্য মাছে খেয়ে নেবে, যে কারণে ডিম পাড়ার সময় হলে সমুদ্র থেকে নদীতে চলে আসে, ডিম পেড়ে আবার সমুদ্রে চলে যায়। এই সেয়ানা মাছের অন্তর্গত কি ইলিশ মাছ। দেখবে ইলিশ ধরার একটা মরশুম হয় এই বর্ষার সময়তে, সব নদীতে ইলিশ পাওয়া যায়। ইলিশ কিন্তু 12 মাস পাওয়া যায় না নদীতে। ওকে, এবার কেউ স্টক করে রাখলে ফ্রিজের মধ্যে সেখানে পাওয়া যেতে পারে। তো এই যে ইলিশ যেটা 23 সালে এসেছিল, ইলিশ কিন্তু একটা অ্যানাড্রোমাস মৎস্য। ওকে, পরিবেশে এসেছিল দেখবে 23-এ, হ্যাঁ, স্ক্রিনটা দ্বারাও দেখায়। হ্যাঁ, তো ইলিশ হচ্ছে একটা কি অ্যানাড্রোমাস মৎস্য, উদাহরণটা মনে রাখবে ইলিশ, অ্যানাড্রোমাস মৎস্য। অর্থাৎ এরা থাকে সারাটা জীবনের বেশিরভাগ সময় সমুদ্রের মধ্যে, কিন্তু যখন ডিম পাড়ার সময় তার নদীতে চলে আসে। আচ্ছা, আর ক্যাটাড্রোমাস কি? ক্যাটাড্রোমাস মাছেরা একটু বোকা হয়, অর্থাৎ একদম এদের উল্টো। এরা সারা জীবন থাকে কোথায়? থাকে নদীতে, থাকে নদীতে। আর ডিম পাড়ে কোথায়? ডিম দেয় সমুদ্রে গিয়ে। ওকে, সমুদ্রে গিয়ে। আচ্ছা, আর এরা কি করছে এটা একটু লিখে দিই, এরা থাকে সমুদ্রে আর ডিম দেয় নদীতে এসে। অ্যাম্ফিড্রোমাস কি? এদের নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নেই, অর্থাৎ এরা কিছুটা অ্যানাড্রোমাসের মতো, কিছুটা ক্যাটাড্রোমাসের মতো, এদের কোনো ঠিক নেই। এরা হয়তো 2022 সালে নদীতে এসে ডিম দিল, 2023 সালে সমুদ্রেই ডিম দিয়ে দিল, আবার 2024-এ দেখা যাচ্ছে আবার তারা নদী চলে এলো। অর্থাৎ এরা কখনো কখনো নদীতেই থাকে, নদীতেই ডিম দেয়, কখনো কখনো আবার সমুদ্রে থাকে, সমুদ্রেই ডিম দেয়। অর্থাৎ এরা এই যে যাওয়া আসা এই ব্যাপারটা করে না।
ঠিক আছে, তো এই জিনিসটা হয়ে থাকে, বোঝা গেল। যেমন আমাদের সাধারণ যে মাছগুলো রয়েছে যেখানে থাকে রুই কাতলা, এরা যেখানে থাকে সেখানেই এসে ডিম দেয়। হ্যাঁ, আচ্ছা এইটুকু পর্যন্ত বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে তিনটে মাছ নিয়ে বুঝতে? বোঝা গেছে? ক্যাটাড্রোমাস মাছ অর্থাৎ যারা নদীতে থাকে কিন্তু সমুদ্রে গিয়ে ডিম দেয়, যেমন ধরো বোয়াল। ওকে, তার সাথে সাথে যত প্রকারের মনে রাখবে ক্যাটফিশ রয়েছে, অর্থাৎ যারা ডাঙাতে বেশ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে, যেমন মাগুর, ওকে, এ শিঙি, এই ধরনের মাছ, এরা সব ক্যাটাড্রোমাসের মধ্যে পড়ে। ওকে, অ্যাম্ফিড্রোমাস হচ্ছে যে মাছের কোনো ঠিক নেই, অর্থাৎ তারা সমুদ্রের মাছ, সমুদ্রেই থাকে, সমুদ্রেই ডিম পারে, সমুদ্রেই তাদের বাচ্চা হয়, তারা নদীতে আসে না। আবার যারা নদীর, তারা নদীতেই থাকে, নদীতেই ডিম পারে, নদীতেই বাচ্চা হয়। আবার এমনও কিছু মাছ রয়েছে তারা কোনো বছর সমুদ্রে চলে যায়, সেখানেই থেকে যায়, আবার কখনো কখনো সমুদ্র থেকে নদীতে এলে নদীতেই থেকে যায়, অর্থাৎ এই যে সমুদ্র আর নদীর মাঝে যাওয়া আসা এটা তারা করে না। ঠিক আছে, যেমন রুই কাতলা, এরা নদীর মাছ, নদীতেই থাকে, নদীতেই ডিম পারে। একইভাবে পমফ্রেট মাছ যেটা, সেটা দেখবে সমুদ্রের মধ্যেই বেশি পাওয়া যায়, নদীতেও পাওয়া যায়, নদীতে ওখানে তুলে এনে ছাড়া হয় নদীর মধ্যে। তো অ্যাকচুয়ালি পমফ্রেট মাছ পাওয়া যায় সমুদ্রের মধ্যে, দেখবে এরকম অনেকটা চওড়া পাড়া এরকম হয়ে থাকে না, এই মাছগুলো এরকম হয়ে থাকে। হ্যাঁ, তো এই যে পমফ্রেট মাছ সেটা কি হচ্ছে যে সমুদ্রের মধ্যেই থাকছে এবং সমুদ্রেই ডিম পাচ্ছে। এবার তাকে যদি নিয়ে এসে তুমি নদীতে ছেড়ে দাও, তো নদীতেই যখন পমফ্রেট মাছের চারা ফেলা হচ্ছে নদীতেই তারা থাকে, নদীতেই বংশ বিস্তার করে। ওকে, তো এরা সব অ্যাম্ফিড্রোমাস। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? বোঝা গেছে এতদূর? ওকে, আরেকটা জিনিস, হ্যাঁ, এই এটা ক্যাটফিশটা বললাম, আর একটা ক্যাটাড্রোমাসে লিখে রাখবে ইল প্রজাতির যত মাছ, যত প্রকারের ইল রয়েছে, ইল, ইলেকট্রিক ইল, আমেরিকান ইল, যত প্রকারের ইল রয়েছে তারা সবাই সবাই কিন্তু এই যে ক্যাটাড্রোমাসের মধ্যে পড়ে। ইল ফিশ মানে ইল সম্প্রদায়ের মাছ। ইল মানে কি, এরকম যেগুলো দেখতে হয়, দেখবে এরকম সাপের মতো দেখতে হয়, এরকম এরকম তাদের মুখের কাছটা ছুঁচলো হতে পারে, তো এরকম এই জাতীয় মাছগুলো। এছাড়া ক্যাটফিশ যাদের মুখের কাছে সুর থাকে এরকম মাগুর মাছের মতো। হ্যাঁ, তো এই ধরনের সব মাছগুলো ক্যাটাড্রোমাস। বেশ, তারপরে যায় তিন নম্বরটাই তো বললাম সবই ক্যাটাড্রোমাস, অর্থাৎ তারা জীবনের বেশিরভাগটা টাইম থাকে কোথায়? সমুদ্রের মধ্যে, সরি নদীর মধ্যে, কিন্তু যখন ডিম পাড়ে, ডিম পাড়ার সময় তখন তারা চেষ্টা করে নদীতে সমুদ্রে চলে যাওয়ার। ওকে, এর অ্যানাড্রোমাসের সম্পূর্ণ উল্টো ক্যাটাড্রোমাস। অ্যানাড্রোমাসটা মনে রাখার জন্য এই যে শেয়ানার এক্সাম্পলটা দিলাম, অ্যানাড্রোমাস মাছ খুব শেয়ানা হয়, তারা থাকে সমুদ্রে, কিন্তু ডিম পাড়ার সময় শেয়ানা বলে তারা নদীতে চলে আসে, যেহেতু নদীটা অনেক সেফ, সমুদ্র থেকে প্রাণী অনেক কম আছে ডিম খেয়ে নেওয়ার। ওকে, আর এর সম্পূর্ণ বিপরীত ক্যাটাড্রোমাস, তারা থাকে কোথায়? নদীতে, আর ডিমটা পেরে আসে গিয়ে সমুদ্রের মধ্যে। ওকে, আর এই দুয়ের মাঝামাঝি হচ্ছে অ্যাম্ফিড্রোমাস। বেশ, যা স্ক্রিনশট নাও নিয়ে নাও একটু, এটা খাতায় লিখে নিও, এটা যেহেতু পিডিএফে নেই। তারপর আমি নেক্সট দিকে যাই এবার। দেখো বাদ বাকি যেগুলো রয়েছে আমাদের এখানে, এছাড়াও রয়েছে বুনো হাঁস, হরিয়াল, চাতক, সুন্দরবনের যে দেওহাঁস, এই সমস্ত এগুলোও কিন্তু আমাদের যে এই যে পরিযায়ী পাখি তাদের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে এই যে পর্ষদের বইয়ে যে যে পরিযায়ী পাখিগুলো রয়েছে সেইগুলোকে একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এগুলো সব পরিযায়ী পাখির মধ্যে পড়ছে। বেশ, পরবর্তীতে আসি পরিব্রাজন। পরিব্রাজন অর্থাৎ মাইগ্রেশন অফ হিউম্যানের যেটা, সেটাকে আমরা প্রাণীদের হলে পরিযান বলি, আর মানুষের হলে আমরা সেটাকে পরিব্রাজন বলি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। পরিব্রাজন বলতে সাধারণত অর্থনৈতিক, সামাজিক বা অন্যান্য কোনো কারণবশত স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে, মানুষের ক্ষেত্রে এটা স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাসের জন্য মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, এটাকেই বলা হচ্ছে পরিব্রাজন। পরিব্রাজনের কারণ এবং প্রকারভেদ, ফলাফল কী কী রয়েছে দেখো। তো মাইগ্রেশন অফ হিউম্যান, এখানেও আমরা এমিগ্রেশন আর ইমিগ্রেশন পাবো। তাহলে বলো তো, যে ধরো তুমি কাজ করার জন্য এখান থেকে ধরো লন্ডন চলে গেলে একটা চাকরি পেয়ে, ঠিক আছে, তাহলে এটা ভারতের ক্ষেত্রে কি হলো? এমিগ্রেশন না ইমিগ্রেশন? তুমি কাজ করতে লন্ডন গেলে এটা কি হবে? এমিগ্রেশন না ইমিগ্রেশন? এমিগ্রেশন। আর লন্ডনের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে? সম্পূর্ণ উল্টো, ইমিগ্রেশন।
ইমিগ্রেশন সেই ব্রেন ড্রেন আর ব্রেন গেনের মতোই, একদম তাই, একদম তাই। যখন মেধাবী ছাত্রছাত্রীরা মোটা মাইনের চাকরির লোভে ভারতে ছেড়ে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে, তারা ভারতের হচ্ছে সেটা ব্রেন ড্রেন, যে বুদ্ধিমত্তা সেটা প্রবাহিত হয়ে গেল, আর আমেরিকা কি করলো সেটাকে গেন করলো, অর্থাৎ সেটা পেয়ে গেল, এটা হচ্ছে ব্রেন গেন আমেরিকার পক্ষে। তো সেই জিনিসটা এখানেও তাই, অনেকটা একই। বেশ, এবার নেক্সট দেখবো আমরা। দেখো, তো এমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন অফ হিউম্যান, মানুষের পরিব্রাজন বলতে সাধারণত অর্থনৈতিক বা সামাজিক কারণবশত, যে কোনো কারণ হতে পারে, তোমার টাকার পয়সার জন্য বা সামাজিক পরিস্থিতির জন্য তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি শিফট হয়ে গেলে, স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাসের জন্য। মানুষের ক্ষেত্রে এটা স্থায়ী হতে পারে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে সেটা সবসময় হয় দ্বিমুখী, মনে রাখবে, কখনো স্থায়ী নয়, তারা এলে আবার ফিরে যাবে, কিন্তু মানুষ না ফিরতেই পারে। ওকে, তো এই ধরনের যে বসবাসের উদ্দেশ্যে মানুষের যে এক স্থান থেকে অন্য স্থানে গমন, সেটাকে বলা হচ্ছে পরিব্রাজন। পরিব্রাজনের কারণ প্রকারভেদ কি রয়েছে, কারণ বিভিন্ন কারণ হতে পারে, অর্থাৎ তুমি কি কি কারণে, ঠিক কি কি কারণে তুমি তোমার দেশ ছেড়ে, তোমার রাজ্য ছেড়ে অন্য রাজ্য বা অন্য দেশে গিয়ে থাকতে পারো। বিভিন্ন কারণ হতে পারে, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, একাধিক কারণ হতে পারে। দেখো, সাধারণত স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে পরিব্রাজন বলা হয়। মানুষ নানা কারণে এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজন করে, যেমন প্রাকৃতিক কারণ, অর্থসামাজিক কারণ, সাংস্কৃতিক, রাজনৈতিক, এই কারণগুলি কখনো কখনো মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজন করতে বাধ্য করে, আবার কখনো কখনো মানুষ পরিব্রাজনে উৎসাহ প্রদান করে। ওকে, কেউ কেউ দেখা যাচ্ছে যে এই যে দার্জিলিং চলে যাচ্ছে, কি যে দার্জিলিংয়ের যে আবহাওয়া সেটাকে উপভোগ করার জন্য, তো সেটা কি হচ্ছে, তাকে সে উপভোগ করছে সেটা। ওকে, আর কি দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো বাধ্য হয়ে যাচ্ছে, হ্যাঁ, কাজ করার জন্য ফ্যাক্টরিতে, তো সেটাকে উপভোগ অবশ্যই করবে না। তো বিভিন্ন কারণে হতে পারে, মানুষের ক্ষেত্রে কোনো ঠিক নেই। ওকে, যে কারণগুলি মানুষকে পরিব্রাজনের মধ্যে বাধ্য করে তাদের পরিব্রাজনের পুশ ফ্যাক্টর বলে। এখানে দুটো থিওরি রয়েছে, একটা হচ্ছে পুশ ফ্যাক্টর, একটা হচ্ছে পুল ফ্যাক্টর। দেখো, এই যে পুশ, পুশ মানে কি, পুশ মানে হচ্ছে ঠেলা, হ্যাঁ, ঠেলা। আর পুল মানে কি, টানা। ওকে, পুল মানে টানা, অর্থাৎ তুমি ভারতবর্ষে সেরকম কোনো একটা কাজ ভালো পাওনি, বা কাজ পেলেও সেরকম মাইনে পাচ্ছ না, তো সেই কারণে তুমি কি করলে, তুমি ভারতবর্ষ থেকে ইতালি চলে গেলে কাজ করার জন্য। তো ইতালি গিয়ে সেখানে কি হলো, এবার ভালো করে বোঝো, ভারতবর্ষে এখানে তোমার কি ফ্যাক্টর কাজ করলো, পুশ ফ্যাক্টর, অর্থাৎ এমন কিছু সিচুয়েশনের মধ্যে তুমি পড়েছো যে ভারতবর্ষ তোমাকে ঠেলে বাইরে পাঠিয়ে দিল, যা চলে যা ইতালি। ওকে, আর ইতালিতে এমন লোভনীয় কিছু দেখেছো, ভালো স্যালারির মাইনে, এমন একটা কিছু দেখেছো যেটা তোমাকে পুল করে নিল, টেনে নিল, যে হ্যাঁ আমার কাছে এসো, বোঝা গেল? তো ঠিক যে কারণের জন্য মানুষ এক জায়গা ছাড়তে বাধ্য হচ্ছে সেটা পুশ ফ্যাক্টর, আর যে কারণে নতুন জায়গায় যাচ্ছে যেটার জন্য, যেটা লাভের জন্য, সেটা পুল ফ্যাক্টর। বোঝা গেল? কমপ্লিট এটা বোঝা গেছে, পুল ফ্যাক্টর আর পুশ ফ্যাক্টর? না আরেকবার বলবো? ওকে, বাকিরা বুঝতে পেরেছ? ওকে জান্নাতি, পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর বোঝা গেছে। শিল্পা বলছে আরেকবার। বেশ, শিল্পা বলছে আরেকবার, বলছে আরেকবার। ধরো, তুমি ধরো যেখানে বসবাস করছো সেই জায়গাতে পানীয় জল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, পানীয় জল পাওয়া যাচ্ছে না, পানীয় জলের বিশাল অভাব, যে কারণে তুমি ভারতবর্ষ ছেড়ে চলে গেলে কোথায়, ধরো বাংলাদেশ চলে গেলে। বাংলাদেশে প্রচুর নদী আছে, প্রচুর জল, বাংলাদেশ চলে গেলে। তাহলে এখানে ভারতবর্ষে তুমি থাকছিলে যখন, নির্দিষ্ট একটা কারণ ছিল যেটা জন্য তুমি ভারত ছাড়লে বা ছাড়তে বাধ্য হলে, সেটাই তোমার পুশ ফ্যাক্টর, অর্থাৎ জলের অভাব, এখানে পুশ ফ্যাক্টর সেটা। আর বাংলাদেশে যেখানে তুমি গেলে নতুন জায়গায়, সেখানে এমন কিছু কারণ আছে যেটার জন্য তুমি গেলে বা যেটা লোভে গেলে, সেটা কি জলের প্রচুর যোগান ওখানে, তো সেটা হচ্ছে পুল ফ্যাক্টর। আরও ভালো করে বোঝায়, তুমি একটা কোম্পানিতে কাজ করছো, সেখানে তোমাকে ঠিকঠাক যে বেতন সেটা দেয় না, বেতন খুব কম দেয়, প্রচুর পরিশ্রম করায়, এবং তারপরে অন্য একটা কোম্পানি দেখলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে মাত্র 4 ঘন্টা কাজ করবে, অফিস ওয়ার্ক, হ্যাঁ, ডেস্ক ওয়ার্ক করবে, কম্পিউটারে বসে বসে ল্যাপটপে, তোমাকে ধরো এখানে যতটা স্যালারি পাও তার 3 গুণ স্যালারি সেখানে দিচ্ছে। তো তুমি কি করবে সেখানে? তোমাকে যদি ইনভিটেশন করে সেখানে, অবশ্যই চলে যাবে, সবাই চলে যাবো আমরা, তাই তো? এই ক্ষেত্রে দেখো, তুমি তোমার যে পুরনো কোম্পানি যেখানে কাজ করছিলে
সেই কোম্পানি ছেড়ে দিলে, ছাড়তে বাধ্য হলে, তার কারণ হচ্ছে এর পিছনে কিছু ফ্যাক্টর বা কারণ রয়েছে। সেখানে মূলত এক স্যালারি কম, দ্বিতীয়ত তোমাকে বেশিক্ষণ পর্যন্ত খাটিয়ে নেয়, তৃতীয়ত হচ্ছে ব্যবহার ভালো নয় তাদের। তো এই প্রতিটা কারণ হচ্ছে পুশ ফ্যাক্টর। বোঝা গেল? সাইবেরিয়া থেকে যখন পাখিগুলো উড়ে চলে আসছে, কী কারণে আসছে? ঠান্ডা বেশি, খাবার নাই, এগুলো সব এক একটা করে পুশ ফ্যাক্টর, যেগুলো ঠেলে তাকে বাইরে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে। আর তুমি নতুন কোম্পানিতে চলে এলে, সেখানে কী কী দেখে এলে, কিসের জন্য এলে? সময় কম, কাজ করার সময় মাত্র 4 ঘন্টা, স্যালারি আগের থেকে 3 গুণ বেশি, ওখানে প্রচুর খাটনির কাজ ছিল, এখানে একদম অফিস ওয়ার্ক। তো এই সমস্ত জিনিসগুলো দেখে তুমি নতুন কোম্পানিতে এলে, অর্থাৎ এই জিনিসগুলো তোমাকে টেনে নিয়ে এলো, এটা হচ্ছে পুল ফ্যাক্টর। বোঝা গেছে এবার? ভারতের যে গরম আবহাওয়া, সেটা সাইবেরিয়ার পাখিদের টেনে নিয়ে এলো, এটা পুল ফ্যাক্টর ভারতের। আর যে যে কারণে সাইবেরিয়ার পাখিটা সাইবেরিয়া ছেড়ে এলো, প্রতিটা কারণই পুশ ফ্যাক্টর। বোঝা গেল? শিল্পা, গোলাম, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ওকে, বেশ ঠিক আছে। চলো নেক্সট দেখি। এবার দেখো, যেমন আমাদের ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধের কারণে যে মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ সেখান থেকে মানুষজন যে যা পারছে যেখানে আছে পালিয়ে যাচ্ছে অন্য দেশে। হ্যাঁ, রাতে ঘুমাচ্ছে, মাথার উপরে এসে বোম পড়ে যাচ্ছে, কি করবে? তো এই যে মাইগ্রেশন, এটা হচ্ছে পুশ ফ্যাক্টর। এখানে পুশ ফ্যাক্টর কোনটা? এই যে যুদ্ধ। তো যুদ্ধের কারণে মানুষ ছেড়ে দিয়ে চলে আসছে সেই দেশ, অর্থাৎ ঠেলে পাঠিয়ে দিচ্ছে অন্য দেশটাকে। তো এটা হচ্ছে পুশ ফ্যাক্টর। আবার সুইজারল্যান্ড বেড়াতে যাওয়ার জন্য, সুইজারল্যান্ডের ইমিগ্রেশন ও ভারত থেকে এমিগ্রেশন হলো, এটা হচ্ছে ফুল ফ্যাক্টর। সুইজারল্যান্ডের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য তুমি ভারত থেকে সুইজারল্যান্ড বেড়াতে যাচ্ছ, অর্থাৎ ওই যে সুন্দর দৃশ্যগুলো যেগুলো তোমাকে টানলো সুইজারল্যান্ডে, যে আমার কাছে এসো, এই যে এখানে এখানে সবাই বেড়াতে আসে, তুমিও বেড়াবে, এগুলো হচ্ছে পুল ফ্যাক্টর। ওকে, আচ্ছা। তো পরিব্রাজনের যে বিকর্ষণজনিত কারণ পুশ ফ্যাক্টর কী কী হতে পারে? যে কোনো কিছু হতে পারে। এক হচ্ছে কর্মসংস্থানের অভাব। কোনো একটা দেশে তুমি আছো, সেখানে কাজের খুব অভাব, তো সেই দেশ তুমি তখন ছেড়ে অন্য দেশে চলে গেলে, সেটাও একটা পুশ ফ্যাক্টর, কর্মসংস্থানের অভাব। দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা। তুমি যে দেশে আছো সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যেমন ওই যে প্যালেস্তাইন ইসরায়েলের কথা বললাম। তো সেখানে এই যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা, এসব থেকে বাঁচার জন্য তুমি অন্য একটা দেশে চলে গেলে, তাহলে এই যুদ্ধ বিগ্রহের জন্য তুমি দেশটা ত্যাগ করতে বাধ্য হলে, তো এই যুদ্ধ বিগ্রহ এখানে পুশ ফ্যাক্টর, যে ঠেলে তোমাকে পাঠিয়ে দিল অন্য জায়গা। ওকে, দেখো তৃতীয়ত হচ্ছে কি? তৃতীয় হচ্ছে ধর্মীয় কারণ। তো ধর্মীয় কারণ স্বাভাবিক ব্যাপার, যে যেমন পাকিস্তানে গেলে সেখানে একটা ধর্মীয় কারণ থাকে, ঠিক সেরকম অন্য কোনো রাষ্ট্র, সেখানেও যদি অন্য ধর্মের মানুষ যায়, সেখানেও একটা ধর্মীয় কারণ থাকে। তো সেই ধর্মীয় কারণের জন্য তোমাকে কি হচ্ছে, সেই দেশটা ছাড়তে বাধ্য হতে হলো কোনো একটা কারণে। হ্যাঁ, যেগুলো মূলত সেকুলার কান্ট্রি নয়, হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাই তো, ধর্মনিরপেক্ষ দেশ নয় যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে ধর্মীয় কারণে কিন্তু তুমি সেই দেশ ছেড়ে অন্য একটা দেশে তুমি বাস করতে বাধ্য হলে। এগুলো জাস্ট সহজভাবে আমি আর পড়ছি না। হ্যাঁ, যেমন এই যে সব লেখা আছে, এটা একবার পড়ে নেবে বাড়িতে তোমরা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো একটা জায়গায়, আমাদের ধরো আসামে ধরো রয়েছে, আসামের মানুষজনের প্রচণ্ড বন্যা হয়ে গেল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেল, তো তারা তখন উত্তরপ্রদেশ চলে গেল, শিফট হয়ে গেল। তো এটাও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা কিন্তু চলে গেল। এগুলো সব পুশ ফ্যাক্টর। এই কী কী কারণে একটা ব্যক্তি বা কোনো প্রাণী সেই জায়গা ছেড়ে দিচ্ছে, সেই প্রতিটা কারণ হচ্ছে পুশ ফ্যাক্টর। আর কি কি কারণে নতুন একটা জায়গায় যাচ্ছে, সেই প্রতিটা কারণ হচ্ছে পুল ফ্যাক্টর। ওকে, দেখো এছাড়া রয়েছে কি দুর্ভিক্ষ, সামাজিক রাজনীতি, বৈবাহিক সম্পর্ক, অর্থাৎ বিবাহের কারণে জানি মেয়েদেরকে একটা জায়গায় অন্য জায়গায় চলে যেতে হয়, অর্থাৎ বাবার বাড়ি যেতে হয়। তো এটাও একটা ফ্যাক্টর হিসাবে কাজ করছে, বৈবাহিক কারণ, সেটাও একটা পুশ ফ্যাক্টর। ওকে, আচ্ছা, পুল ফ্যাক্টর কোনগুলো রয়েছে? দেখো, যে কারণগুলো লোভে মানুষ এক দেশ থেকে অন্য দেশে, নতুন দেশে যে যাচ্ছে তার আশায়, সেটাই হচ্ছে পুল ফ্যাক্টর। ওকে, দেখো এখানে কি কি রয়েছে? কর্মসংস্থানের সুযোগ। ধরো আমেরিকাতে তোমাকে ব্যাপক মাইনে দিয়ে একটা কাজ তুমি পেলে, তো সেই কর্মসংস্থানের জন্য আমেরিকা গেলে, অর্থাৎ সেটা সেই ব্যাপক মাইনে তোমাকে টানলো আমেরিকার দিকে, এটা কর্মসংস্থানের সুযোগ, এটা পুল ফ্যাক্টর। উচ্চ বেতন, উন্নত জীবনযাপন, এটাও তাই পুল ফ্যাক্টর। যেসব দেশে দেখো বেতনের পরিমাণ অনেক বেশি অধিক এবং জীবনযাত্রার মান অনেক উন্নত, সেই সমস্ত দেশে মানুষ উচ্চ বেতন এবং উন্নত জীবনযাত্রার সুযোগ লাভের জন্য চলে যায়। আচ্ছা, আধুনিক চিকিৎসা এবং শিক্ষার সুযোগ। তো যেসব দেশে এডুকেশন এবং হেলথের ডিপার্টমেন্ট খুব ভালো, উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, সেই সব যুগে দেশে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য মানুষ কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে আধুনিক চিকিৎসা শিক্ষা, এগুলো সব হচ্ছে পুল ফ্যাক্টর। ওকে, নেক্সট দেখি আমরা পরিব্রাজনের প্রকারভেদ, কত প্রকারের পরিব্রাজন হয়। দেখো, তো পরিব্রাজন মূলত আমরা এখানে 4 প্রকারের দেখবো, এর পরেও দেখবো। একটা হচ্ছে গ্রাম থেকে শহরে হয়, অর্থাৎ গ্রাম ত্যাগ করে শহরে চলে যাচ্ছে।
এটা সব থেকে বেশি আমরা জানি বেশিরভাগ মানুষই কিন্তু গ্রাম ত্যাগ করে বর্তমানে শহরে বসবাসের জন্য যাচ্ছে। তো এটা হচ্ছে সব থেকে বেশি গ্রাম থেকে শহরে। এছাড়া গ্রাম থেকে গ্রামে, এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাচ্ছে কোনো কারণে থাকার জন্য, শহর থেকে গ্রামে আসছে কোনো কারণে থাকার জন্য, যেটা খুবই কম, আর শহর থেকে অন্য শহরে যাচ্ছে থাকার জন্য। তো এই 4 ভাগে আমরা ভাগ করছি পরিব্রাজনকে: গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে, আর শহর থেকে শহরে। ওকে, এরপরে আসি পরিব্রাজন বা আন্তর্জাতিক পরিব্রাজন। আর ব্রেন গেন এটা পড়বো। আচ্ছা দেখি কতটা আছে। বেশ, আজকে কমপ্লিট করিয়ে দেবো। খাওয়া দাওয়ার ব্যাপার থাকলে বলো, তাহলে নেক্সট দিন করাবো। করিয়ে দেবো আজকে নাকি থাকবে এতটা, বলো। আর আছে মোটামুটি এই যে 5 পাতার মতো আছে। আর না, 5 পাতার থেকে একটু বেশি হবে। হ্যাঁ, এই 17 পাতা, মানে এই 6-7 পাতা আছে প্রশ্ন নিয়ে। বেশ, চলো পড়িয়ে দিই। দেখো, তো এবার আসি বহিঃপরিব্রাজন আর অন্তঃপরিব্রাজনে। ওকে, বহিঃপরিব্রাজন বা আন্তর্জাতিক পরিব্রাজন কি? কিছুই না, যখন একটা দেশ থেকে তুমি অন্য দেশে চলে যাচ্ছ, যেমন আমাদের শেখ হাসিনা, সে বাংলাদেশ থেকে লন্ডন চলে গেছে, এটা একটা আন্তর্জাতিক পরিব্রাজন। নির্দিষ্ট কিছু কারণের ভিতরে থাকতে পারে, যেমন তার কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, এছাড়া অন্য কোনো কারণও হতে পারে। আমাদের দেশ থেকে যেমন নীরব মোদী লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে অন্য দেশ চলে গেছে, তো সেটাও একটা কারণ, তাই না? তো এই সব কারণের জন্য একটা দেশ থেকে পার্মানেন্ট থাকার জন্য অন্য কোনো দেশে চলে যাচ্ছ, সেটা আন্তর্জাতিক পরিব্রাজনের মধ্যে পড়ছে, বা সেটাই বহিঃপরিব্রাজনের মধ্যে পড়ছে। ঠিক আছে, দেখো, বহিঃপরিব্রাজন বা আন্তর্জাতিক পরিব্রাজন কে পরিব্রাজনের অভিমুখ অনুসারে 2 ভাগে ভাগ করা হয়: অন্তঃপরিব্রাজন আর বহিঃপরিব্রাজন। মানুষ, দেখো, অন্য কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে যখন নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে, সেটাকে বহিঃপরিব্রাজন বলছি। অর্থাৎ নিজের দেশ থেকে যখন বাইরের কোনো একটা আদার্স কান্ট্রিতে চলে যাচ্ছে, সেটাকে আমরা বহিঃপরিব্রাজন বলছি। আর অন্তঃপরিব্রাজন কি? যখন তুমি পশ্চিমবাংলা থেকে বিহার যাচ্ছ থাকতে, বিহার থেকে উত্তরপ্রদেশ আসছো, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ আসছো, অর্থাৎ একই দেশের বিভিন্ন রাজ্যতে ঘোরাফেরা করছো। হ্যাঁ, তো তখন সেটাকে অন্তঃপরিব্রাজন বলছি। হ্যাঁ, আবার এছাড়াও হতে পারে কি, যখন অন্য কোনো একটা দেশ থেকে, তুমি শিকাগো থেকে, আমেরিকা থেকে ধরো কেউ একটা ভারতে এলো, সেটাও অন্তর্মুখী পরিব্রাজন। বোঝা গেল? অন্তর্মুখী পরিব্রাজন মানে দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্য হতে পারে, বা অন্য কোনো দেশ থেকে তোমার নিজের দেশে কেউ একটা এলো, সেটা অন্তর্মুখী। অর্থাৎ তুমি যদি এখান থেকে আমেরিকা কাজ করতে যাও, ভারতের পক্ষে সেটা হচ্ছে বহিঃপরিব্রাজন, আমেরিকার ক্ষেত্রে সেটা হচ্ছে অন্তঃপরিব্রাজন। বোঝা গেল এইটুকু আশা করি। এরপরে দেখো, এই যে পরিব্রাজন, এই যে 2 প্রকারের পরিব্রাজন, পরিব্রাজন এবং বাইরের যে বহিঃপরিব্রাজন, এই 2 প্রকার পরিব্রাজনের ফলে 2 প্রকার স্থিতিশীলতা তৈরি হয়। একটা হচ্ছে ব্রেন ড্রেন, একটা হচ্ছে ব্রেন গেন। কি না, বিশাল মেধা সম্পন্ন যেসব ব্যক্তিরা থাকে, দেখবে আমেরিকার বেশিরভাগ মানুষই, বেশিরভাগ কোম্পানির সিইও কি ভারতীয়, তাই না? কারণ ভারতের মানুষদের ক্ষেত্রে কি হচ্ছে, যে তাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টের তুলনায় ভারত সরকার তাদেরকে জীবিকা দিতে পারে না, জীবিকা দিতে অক্ষম। নইলে কেন যাবে তারা আমেরিকা, তাই না? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমেরিকান গভর্নমেন্ট কি করছে, যে সারা পৃথিবী থেকে যত মেধাবী মেধাবী মানুষ রয়েছে সবাইকে নিজের দেশে টানছে। হ্যাঁ, হাই স্যালারির জন্য সবাই চলেও যাচ্ছে, উন্নত জীবন ধারণের জন্য চলে যাচ্ছে। তো সেই সব কারণে কি হচ্ছে, যে আমাদের দেশ থেকে কত ট্যালেন্টেড মানুষ বেরিয়ে চলে গেছে অন্য দেশে, আমেরিকাতে গিয়ে তারা কাজ করছে। হ্যাঁ, তো এইখানে কি হলো, বুদ্ধিমত্তা প্রবাহ হয়ে গেল। অর্থাৎ ভারত কি হলো, ট্যালেন্টেড মানুষদেরকে হারিয়ে ফেললো। ড্রেনে যেমন জল প্রবাহিত হয়, সেরকমভাবে ট্যালেন্টেড মানুষগুলো ভারত থেকে প্রবাহিত হয়ে চলে গেল অন্য দেশে। তো ভারতের ক্ষেত্রে এটা হচ্ছে ব্রেন ড্রেন। ওকে, আর আমেরিকা কি করলো, তার কাছে বুদ্ধিমান ব্যক্তি ছিল না, ভারতের কাছ থেকে বুদ্ধিমান ব্যক্তি 10-12 জনকে পেয়ে গেল। তো সে গেইন কথার অর্থ হচ্ছে, গেইন কথার অর্থ হচ্ছে কি, লাভ করা, তাই তো? তো আমেরিকা গেইন করলো, ইন্টেলিজেন্ট গেইন করলো, সে বুদ্ধিমত্তাযুক্ত মানুষকে লাভ করলো, পেয়ে গেল। তো এটা আমেরিকার ক্ষেত্রে হচ্ছে ব্রেন গেইন। দেখো, বহিঃপরিব্রাজনের মাধ্যমে যখন উন্নয়নশীল দেশ, অর্থাৎ নিচু দেশ একটু ভারতের মতো, তো উন্নয়নশীল দেশগুলো থেকে যখন উচ্চ শিক্ষিত দক্ষ ইঞ্জিনিয়ার, ডাক্তার, গবেষক, উচ্চ বুদ্ধিসম্পন্ন মানুষ বা উচ্চ বেতনযুক্ত মানুষ, তারা যখন উন্নত জীবনযাপনের জন্য উন্নত দেশগুলোতে পরিব্রাজন করছে, তখন সেই উন্নয়নশীল, ভালো করে এই জায়গাটা
বোঝো, উন্নয়নশীল দেশগুলোতে এই সব উচ্চবুদ্ধি সম্পন্ন মানুষের অভাব পরিলক্ষিত হচ্ছে। এটা ব্রেন ড্রেন নামে পরিচিত, যেটাকে বাংলাতে মেধা প্রবাহ বলা হচ্ছে। ব্রেন ড্রেন কার ক্ষেত্রে? সেই উন্নয়নশীল বা অনুন্নত দেশটার ক্ষেত্রে। কিন্তু যে দেশে চলে গেছে তার জন্য সেটা ব্রেন গেন, সে পেয়ে গেছে। গেন কথার অর্থ হচ্ছে পেয়ে যাওয়া। ওকে, দেখো অপরদিকে সেই উন্নত দেশে যখন বুদ্ধিমান লোকেরা চলে গেল, সেই উন্নত দেশ করলো কি? ব্রেন গেন করলো। বোঝা গেল? সেই উন্নত দেশ ব্রেন গেন করলো। এইটুকু পর্যন্ত বোঝা গেছে ব্রেন গেনের ব্যাপারটা? বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট দেখো, পরিব্রাজনের শ্রেণীবিভাগ। তো এটা তো বললাম, অন্তর্মুখী বহির্মুখী এই দুটো বলে দিলাম। অন্তর্মুখী হচ্ছে কি? গন্তব্যস্থল থেকে আগমনের ঘটনা, অর্থাৎ আমেরিকা থেকে কেউ ভারতে এলো, ভারতের ক্ষেত্রে সেটা অন্তর্মুখী পরিব্রাজন। বা তোমার একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে, তো সেই নতুন রাজ্যের ক্ষেত্রে সেটা অন্তর্মুখী পরিব্রাজন। তো এটা হচ্ছে অন্তর্মুখী। আর বহির্মুখী কি? আন্তর্জাতিক পরিব্রাজন যেটা বলা হচ্ছে। যেমন শেখ হাসিনা বাংলাদেশ থেকে লন্ডন চলে গেল। হ্যাঁ, তুমি ধরো চাকরি পেয়ে গেলে আমেরিকাতে, ভারত থেকে আমেরিকা চলে গেলে, অর্থাৎ এক দেশ থেকে যখন অন্য দেশে চলে যাচ্ছ, সেটাকে আমরা আউট মাইগ্রেশন বা বহির্মুখী পরিব্রাজন বলছি। ওকে, এরপরে দেখো দুটো জিনিস, স্থূল পরিব্রাজন কাকে বলে? পরিব্রাজন, স্থূল কথার অর্থ হচ্ছে মোটা বা গ্রস বা বৃহৎ। দেখো, অন্তর্মুখী পরিব্রাজন বা অভিবাসন এবং বহির্মুখী পরিব্রাজন দুটো মনে রাখবে। এই দুটোর যোগফলকে বলা হচ্ছে স্থূল পরিব্রাজন। বোঝা গেল? অন্তর্মুখী পরিব্রাজন এবং বহির্মুখী পরিব্রাজন, এই দুটো যোগফলকে, অর্থাৎ তোমার দেশে অন্য দেশ থেকে কতগুলো মানুষ আসছে? 6টা। ওকে, আর তোমার দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে কতজন? 16 জন। তো এই দুটোর যোগফলকে 16 + 6, এই দুটোর যোগফল হচ্ছে স্থূল পরিব্রাজন। বোঝা গেল? এই যে 22টা হলো, এই 22 হচ্ছে স্থূল পরিব্রাজনের মান এখানে। আচ্ছা, মোট পরিব্রাজন কি? দেখো, বহির্মুখী পরিব্রাজন এবং অন্তর্মুখী পরিব্রাজনের যোগফলকে নিট পরিব্রাজন বলে। একই জিনিস স্থূল পরিব্রাজনের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে একই জিনিস আমরা পাচ্ছি। নিট পরিব্রাজন দেখো, বহির্মুখী পরিব্রাজন এবং অন্তর্মুখী পরিব্রাজনের বিয়োগ ফল হচ্ছে নিট পরিব্রাজন। হ্যাঁ, এটা আচ্ছা, এটা একটু হয়েছে, এটা নিট না, এটা মোট হতো, মোট। আচ্ছা, এটা কি নিট পরিব্রাজন কি? যে অন্তর্মুখী পরিব্রাজনের বিয়োগফলকে আর বহির্মুখী, অর্থাৎ এই যে বললাম যে ধরো তোমার দেশে অন্য দেশ থেকে এসেছে 6 জন এবং তোমার দেশ থেকে অন্য দেশে চলে গেছে 16 জন। তাহলে এটা যখন বিয়োগ করবো, 16 বিযুক্ত 6 অর্থাৎ 10, এই 10 হচ্ছে তোমার কি হচ্ছে এখানে? নিট পরিব্রাজন। বোঝা গেল? বিয়োগফল হচ্ছে নিট পরিব্রাজন। চিহ্নগুলো মনে রাখবে, এটা বিয়োগফলের মধ্যে পড়ে। তারপরে এসো কার্যকর পরিব্রাজন কাকে বলে বা এফেক্টিভ মাইগ্রেশন। যখন দুটো স্থানে নিট পরিব্রাজনের হারের সঙ্গে ওই দুটো স্থানের জনসংখ্যা স্থানান্তরণের অনুপাতকে বলা হচ্ছে। নিট পরিব্রাজনের যে হারের সঙ্গে ওই স্থান দুটির জনসংখ্যা স্থানান্তর। হ্যাঁ, অর্থাৎ কতজন যাচ্ছে কতজন আসছে সেটার সাথে এই দেশের জনসংখ্যার সাথে এই দেশের জনসংখ্যার যখন একটা সমানুপাত থাকবে, অর্থাৎ বলতে পারো যে একটা বিরাট কিছু ডিফারেন্স তৈরি হবে না, যেটা ভারতে এখন হয়নি, যে ভারত থেকে বেশি সংখ্যক মানুষ অন্য দেশে চলে যাচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে মোটামুটি ধরো 10 জন যাচ্ছে 9 জন আসছে, এরকম একটা সাম্য অবস্থা যখন আসবে, একটু কাছাকাছি 19-20 হবে, তখন সেটাকে আমরা কার্যকর পরিব্রাজন বা এফেক্টিভ মাইগ্রেশন বলবো। ওকে, এবার আসি আমরা পরিব্রাজনের প্রভাব বা এর কারণে কি কি হতে পারে। দেখো, এর ফলে কোনো একটা স্থানের জনসংখ্যা বৃদ্ধি, যখন গ্রাম থেকে মানুষ শহরে পরিব্রাজন করবে তাহলে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাই না? তো উন্নত জায়গার কি হচ্ছে, যখন প্রচুর মানুষ উন্নত জায়গাটায় চলে যাচ্ছে তো সেখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আবার কোনো জায়গায় জনসংখ্যা হ্রাস, গ্রামে যেমন জনসংখ্যা লো হয়ে যাচ্ছে, শহরে জনসংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। দ্বিতীয়ত কি, এর ফলে শহর অঞ্চলে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, প্রচুর পরিমাণে মানুষ যায় সেখানে, যে খাদ্যবস্তু সেখানে একটা ব্যাপক ক্রাইসিস তৈরি হয়, তো সেই কারণে কিন্তু সেখানে অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়, পানীয় জলের অভাবে জল নিকাশির সমস্যা দেখা যায় ইত্যাদি দেখা যায়। 3 নম্বর দেখো, জনসংখ্যা বন্টনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতে ধরো দেখা গেল যে 140 কোটি জনসংখ্যা। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের 100 কোটি শহরে রয়েছে আর মাত্র 40 কোটি গ্রামে রয়েছে। তো সেই ক্ষেত্রে জনসংখ্যার বন্টনে একটা ব্যাপক অসাম্যতা দেখা যাচ্ছে। কম জায়গাতে, শহরের ক্ষেত্রে এই কম 1 বিঘা জায়গার উপর যতটা জনসংখ্যা চাপ থাকছে, গ্রামে 10 বিঘা জায়গাতে থাকছে ততগুলো। অর্থাৎ শহরে 1 বিঘা জায়গাতে যদি 500 জন বসবাস করে, শহরে 10 বিঘা, গ্রামে 10 বিঘা জায়গাতে 500 জন বসবাস করছে। এই একটা যে রেশিও অনুপাত, সেটা একটা ভারসাম্য নষ্ট হচ্ছে।
ওকে, এছাড়া কি অর্থনৈতিক ফলাফল রয়েছে? হ্যাঁ, অর্থনৈতিক ফলাফল রয়েছে, যেমন শহরের মানুষ যদি বেড়ে যায় তাহলে তখনকার ওই শহরে আগে থেকে যারা থাকতো তাদের ইনকাম কমবে, কারণ তারা যেখানে যেখানে কাজ করে টাকা ইনকাম করতো, এই নতুন মানুষগুলো গিয়েও সেই জায়গাতে কাজ করার চেষ্টা করবে। এর ফলে মানুষের মধ্যে একটা অর্থনৈতিক একটা ইকোনমিক একটা কনসিকুয়েন্স তৈরি হচ্ছে। ওকে, এছাড়া সামাজিক ফলাফল, সোশ্যাল একটা কনসিকুয়েন্স তৈরি হচ্ছে, সেখানে সমাজে ভালো খারাপ উভয় ফলই থাকে। জনসংখ্যা বাড়লে সমাজ আরও বেশি ঘন হয়ে যাবে, ঝগড়াঝাঁটি দাঙ্গা এই সমস্ত কিছু পরিমাণও বাড়বে, আবার ভালো কাজের পরিমাণও বাড়বে, তাই তো। সাংস্কৃতিগত ফলাফল, সেটাও সেই সামাজিকের মতোই, সাংস্কৃতিক বিভিন্ন কার্যাবলী, কালচারাল থিংস, সেইগুলো আস্তে আস্তে পরিবর্তিত হবে, পরিমাণে বাড়বে, সংখ্যাতে বাড়বে, তাই না। স্বাস্থ্যগত ফলাফল, স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই অনুন্নত হবে, কারণ একটা হাসপাতালে যখন দেখা যাচ্ছে যে 5,000 জন যেত, এখন সেখানে 15,000 জন মানুষ যাচ্ছে, তাহলে ট্রিটমেন্টটাও সেরকম হবে, কারণ ডাক্তারের সংখ্যা তো স্ট্যাটিক আছে, একই আছে। পেশেন্ট বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, স্বাভাবিকভাবে তখন ডাক্তাররা খুব একটা ভালোভাবে দেখতে পারবে না সেই সমস্ত পেশেন্টদেরকে। তো এইসব অসুবিধাগুলোও কিন্তু রয়েছে আমাদের পরিব্রাজনের জন্য। হ্যাঁ, তো এইটুকু আমরা এবার করলাম। এবার আমরা প্র্যাকটিস কোয়েশ্চেনে যাব, তার আগে বলো তোমরা টোটালটা বোঝা গেছে কিনা, এরপরে কোয়েশ্চেন অ্যান্সার করবো। সংস্কৃতিগত ফলাফল মানে কি, তুমি কালচারাল যে সমস্ত থিংস করছো, যেমন ধরো তুমি একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করলে, বা আজকে 22শে শ্রাবণ উপলক্ষে তুমি কোনো সাংস্কৃতিক কোনো কিছু রাখলে, তো এই সব জিনিসগুলোতে যখন প্রচুর মানুষ হবে তখন কি এগুলোও তো প্রভাবিত হবে, তাই না। প্রচুর মানুষ সেখানে অংশগ্রহণ করতে আসবে, হ্যাঁ, বা একটা গেজামেজি যে পরিবেশ সেটা তৈরি হবে, তো এটাও প্রভাবিত হবে। অ্যাকচুয়ালি জনসংখ্যা বাড়লে সব কিছুই প্রভাবিত হবে, সমাজে যা যা ঘটে, সমাজ সংস্কৃতিতে সমস্ত কিছুই প্রভাবিত হবে। ওকে, বেশ, এবার চলো কোয়েশ্চেনগুলো করি। সবাই চেষ্টা করবে কমেন্টে অ্যান্সার করার, মাইক্রোফোন অন করে কেউ বলো না। চলো, প্রথম প্রশ্নটা দেখো, অর্থনৈতিক উন্নয়ন অনুসারে পরিব্রাজনের শ্রেণীবিভাগের একটি হলো উন্নত বিশ্বের দিকে পরিব্রাজন, আর অপরটার নাম কি? একটা উন্নত বিশ্বের দিকে যাচ্ছে, আর একটা কি হচ্ছে বলো? উন্নয়নশীল বিশ্বের দিকে, অতি উন্নত বিশ্বের দিকে, অনুন্নত বিশ্বের দিকে, নাকি কোনোটিই নয়? অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, একে সি, মাসুমা বলছে সি, সৌভিক বলছে সি, বাকিটা কি? বাকিটা কি কমেন্ট করতে ভুলে গেছো নাকি বলো? অনুন্নত বিশ্বের দিকে পরিব্রাজন। বলো। একটা আমরা জানি পরিব্রাজন এটা দুই প্রকারের হয়, তাই তো। একটা ইমিগ্রেন্ট, একটা ইমিগ্রেন্ট, অবশ্যই অনুন্নত হবে, কারণ অনুন্নত থেকেই তো মানুষ চলে যাচ্ছে উন্নতের দিকে, তাই না। তাহলে এখানে এমিগ্রেন্ট হচ্ছে, আর ওখানে ইমিগ্রেন্ট হচ্ছে। বেশ, তারপরের প্রশ্নটা দেখি, 2 নাম্বার বলো। বৈবাহিক সূত্রে বিশেষত এক শহরের মেয়েদের অন্য শহরের বিবাহ হয়, এটা পরিব্রাজনের কি ধরনের উদাহরণ বা কারণ? আচ্ছা, 2 বলছে বি, তাই তো, সবাই মোটামুটি বি। সৌভিক, গোলাম, রবীন্দ্রনাথ আর মাসুমা। ওকে, 2টা বি, একদম তাই। এটা সামাজিক কারণে কিন্তু বিবাহটা হচ্ছে, এবং সেটা বৈবাহিক যে পরিব্রাজন সেটাও সামাজিক। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরটা বলো।
তিনে সি। আচ্ছা দেখো, হ্যাঁ রাজনৈতিক দাঙ্গা, এটা অবশ্যই রাজনৈতিক পরিব্রাজন হবে, এটা তো একদমই সহজ। চারেরটা বলো, গ্রামে বন্যার কারণে মানুষ যখন অন্য গ্রামে চলে যাচ্ছে, এটা কি ধরনের পরিব্রাজন? দেখো এটা কি হবে, প্রাকৃতিক কারণ হবে যেহেতু বন্যা, তাই না? তারপরেরটা বলো, পাঁচেরটা, কোনো ব্যক্তি যখন কোনো স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়, তখন সেই পরিত্যক্ত স্থানকে কি বলছে? পরিত্যক্ত যে জায়গাটা ত্যাগ করেছে সেটাকে কি বলছে? 5 নম্বরটা বলো। হ্যাঁ, এখানে কি হবে দেখো, ছেড়ে চলে যাচ্ছে সেই পরিত্যক্ত স্থানটা হচ্ছে এমিগ্রেশন প্লেস, তাই তো? এমিগ্রেশন প্লেস, দেখি কে কে করতে পেরেছে। রবীন্দ্রনাথ ভুল হয়ে গেছে, বাদ বাকি মোটামুটি সবাই করেছে। বেশ, তুমি যে জায়গার, তুমি বাড়ি থেকে বেরিয়ে মামার বাড়ি চলে গেলে, তোমার বাড়িটা হয়ে গেল তখন এমিগ্রেশন প্লেস, যেহেতু ছেড়ে গেছো, তোমার মামার বাড়িতে নতুন জায়গায় নতুন সদস্য এলো, সেটা ইমিগ্রেশন প্লেস। ওকে। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর বলো, যে ব্যক্তি কোনো স্থান ছেড়ে চিরতরে বসবাসের জন্য গমন করে তাকে কি বলে? কোন ধরনের পরিব্রাজন? চিরস্তরে বসবাসের জন্য অন্য দেশ চলে গেছে, বলো। 6-এর বি, 6-এর বি। ওকে, হ্যাঁ 6-এর বি, এটা হচ্ছে বহির্মুখী পরিব্রাজনের মধ্যে পড়বে। নেক্সট বলো 7 নম্বর, নতুন গন্তব্যস্থলে চলে আসার যে ঘটনা, সেটাকে নতুন দেশের জন্য, ভালো করে লক্ষ্য করি, নতুন দেশের জন্য কোন ধরনের পরিব্রাজন? নতুন গন্তব্যে চলে আসার যে ঘটনা, সেটা নতুন দেশের জন্য কি হচ্ছে? নতুন দেশের জন্য অবশ্যই অন্তর্মুখী হচ্ছে, কারণ সেখানে আসছে, তাই না? আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটা বহির্মুখী বেরিয়ে যাচ্ছে, নতুন দেশে আসছে অন্তর্মুখী। ওকে, 7-এরটা হবে সঠিক উত্তর। না, সৌভিক ভুল হয়ে গেছে। বেশ, তারপরে বলো 8 নম্বর বলো, নিচের কোনটি পরিযায়ী পাখি এদের মধ্যে? এদের মধ্যে কোনটা পরিযায়ী পাখি? বলো, এটা বেশ উল্লেখিত তো, সুইসলি সবাই কিন্তু পড়ছে এর মধ্যে, এই যে। তারপরে বলো, দাঁড়াও। তারপরে বলো 9 নম্বরটা, উন্নয়নশীল দেশ থেকে মেধাবী ব্যক্তিদের উন্নত দেশে চলে যাওয়ার যে ঘটনা, সেটাকে কি বলে? উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে চলে যাওয়ার ঘটনা, এবার দেখা যাবে।
9টা এ, সবাই বলছে এ, একদমই তাই। উন্নত দেশের পক্ষে সেটা ব্রেন গেন, আর অনুন্নত দেশটার পক্ষে কি সেটা ব্রেন ড্রেন, তাই তো? এটা বলো, কোনো অঞ্চল বা দেশের অন্তঃপরিব্রাজন এবং বহিঃপরিব্রাজন উভয় যোগফলকে কি বলে? যোগফলকে এখানে দুটো উত্তর হবে, ঠিক আছে? একটা হচ্ছে কি আমরা বললাম স্থূল পরিব্রাজন, আর একটা হচ্ছে মোট পরিব্রাজন, দুটোই। আর নিট পরিব্রাজন হচ্ছে বিয়োগফল, ঠিক আছে? এটা মনে রাখবে। এই প্রশ্নটা একটু অপশনটা আলাদা করে দিতে হতো। হ্যাঁ, 10-এর বি আর সি দুটোই উত্তর হবে। তো এই পর্যন্ত ছিল আমাদের মাইগ্রেশন চ্যাপ্টারটা। ওকে, এটা এই ক্লাসটা তোমাদের অ্যাকচুয়ালি সেই আগের দিন বৃষ্টির জন্য হলো না, ওটা বাকি ছিল, আজকে করিয়ে দিলাম। আর নেক্সট দিন আবার যেদিন ইভিএস আছে সেদিন ইভিএস হবে, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো স্যার মাসুমা। ইংলিশের পেডাগজি হবে না? হ্যাঁ পেডাগজি হবে তো, এই তো এই সামনের দিন থেকেই শুরু হবে তোমাদের পেডাগজি। স্যার আপনি করাবেন না? আপাতত তো অনুলেখা ম্যাম বললেন উনি করাবেন, ঠিক আছে? এবার ওনার ক্লাসগুলো করো, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ সমস্যা আছে তাহলে আমি করিয়ে দেবো আবার। ওকে স্যার। হ্যাঁ উনি ইংরেজিটা করান, ততদূর আমি এইগুলো একটু সামলে নিই, ম্যাথ পেডাগজিটাও করাতে হবে তোমাদের, ঠিক আছে? তারপরে না হয় শেষে আরেকটা তোমাদের রিভিশন দিয়ে দেবো আমি, অসুবিধা নেই। বেশ, ঠিক আছে, চলো আজকে এতদূর থাক।